নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে এই ইউটিউব চ্যানেল কম্পিটিশন ব্লুপ্রিন্টে স্বাগত জানাই। এখানে আমরা ম্যাথসের ফাউন্ডেশন সিরিজ স্টার্ট করেছি, যেটাতে রেগুলারলি ভিডিও আপলোড করা হচ্ছে। কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোশ্চেনকে কম্পিটিটিভ লেভেলে সহজ এবং কম সময়ের মধ্যে সলভ করা যায়। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পাও। তো চলো দেখে নেওয়া যাক আজকের কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন হচ্ছে যে এক পরীক্ষার্থী 30% নাম্বার পেয়ে 50 নাম্বারের জন্য ফেল করলো এবং অপর এক পরীক্ষার্থী 42% নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 10 নম্বর বেশি পেল, তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত? আচ্ছা, যে কোনো পরীক্ষার মোট নাম্বার আমরা ধরব, যে কোনো পরীক্ষার মোট নাম্বার হচ্ছে 100%। এই ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে আমরা কি করব, প্রথমে 30% কত নাম্বারের জন্য ফেল করেছে সেটাকে লিখব মাইনাস, তাহলে কত নাম্বার 30% যে পেয়েছে 50 নাম্বারের জন্য ফেল করেছে মানে মাইনাস 50। যে পাস করেছে কত পেয়েছে 42% নাম্বার পেয়েছে এবং 10 নাম্বার 5 নাম্বার থেকে 10 নাম্বার বেশি পেয়েছে, তাহলে লিখব প্লাস 10। এরপরে আমরা করব যে পার্সেন্টেজের ডিফারেন্স কত, তাহলে 42 থেকে 30-এর ডিফারেন্স কত হবে, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 42 মাইনাস 30 মানে হচ্ছে 12%। আচ্ছা, নাম্বারের ডিফারেন্স কত হবে, তাহলে 10 মাইনাস 50, তাহলে হচ্ছে তোমার 10 মাইনাসে হচ্ছে প্লাস 50, তাহলে হচ্ছে 10 প্লাস 50, তাহলে নাম্বারের ডিফারেন্স হয়ে যাচ্ছে 60। তাহলে আমরা বলতে পারি যে 12% সমান হচ্ছে 60 নাম্বার। তাহলে 12% যদি 60 নাম্বার হয় তাহলে 1% কত হবে, 1% হয়ে যাবে 60/12। পরীক্ষার মোট নাম্বার, যে কোনো পরীক্ষার মোট নাম্বার আমরা ধরবো 100%, তাহলে 1% হচ্ছে 60/12, তাহলে 100% কত হবে 60/12 ইন্টু 100, তাহলে হচ্ছে 12 দিয়ে কাটলে 5-12 60, তাহলে 5 ইন্টু 100 মানে হচ্ছে 500, তাহলে পরীক্ষার মোট নাম্বার হচ্ছে তোমার 500 নাম্বার। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ধরে নাও এইরকম যদি কোশ্চেন থাকে যে 32% নাম্বার পেয়ে 18 নাম্বারের জন্য ফেল করলো, তাহলে কি করব যে 32% 18 নাম্বারের জন্য ফেল করেছে মানে লিখব 32% মাইনাস কত হচ্ছে 18। আবার 37 নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 12 নাম্বার বেশি পেয়েছে, তাহলে 37% নাম্বার যে পেয়েছে সে 5 নাম্বার থেকে বেশি পেয়েছে, তাহলে করব প্লাস 12। এরপরে ডিফারেন্স, পার্সেন্টেজের ডিফারেন্স কত হচ্ছে যে 37 মাইনাস 32 মানে হচ্ছে 5%। 12 মাইনাস 18, 12 মাইনাস 18, তাহলে হচ্ছে তোমার 12 প্লাস 18 সমান 30, তাহলে হচ্ছে 30, তাহলে 5% সমান 30 নাম্বারের ডিফারেন্স। তাহলে বলতে পারি যে 5% হচ্ছে কত 30 নাম্বার। কি বলা হচ্ছে যে পরীক্ষায় পাস নাম্বার কত, তাহলে পাস নাম্বার বার করার জন্য কি করব যে তাহলে 5 নাম্বার হচ্ছে কত, 5 নাম্বার 30, 5% হচ্ছে 5% হচ্ছে 30 নাম্বারের সমান। তাহলে যে কোনো একটা পার্সেন্টেজ বার করব, হয়তো 32% না হয় 37%। যদি আমরা 32% বার করি তাহলে 32%, তাহলে 1% কত হবে, 1% হয়ে যাবে 30/5 মানে হচ্ছে 6, তাহলে 1% হচ্ছে 6 নাম্বার। তাহলে 32% কত হবে, 32% হচ্ছে 6 ইন্টু 32, তাহলে 182।
তাহলে 32% নাম্বার যে পেয়েছে সে কত নাম্বার পেয়েছে? 82 নাম্বার। তাহলে পরীক্ষায় পাস নাম্বার কত হবে? পরীক্ষায় পাস নাম্বার হবে যেহেতু 32% পেয়েছে, তাহলে 18 নাম্বারের জন্য কি করেছে? যে ফেল করেছে। তাহলে পাস নাম্বার কত হতো? পাস নাম্বার হয়ে যাবে যে 182, তার থেকে যেহেতু 18 নাম্বার কম পেয়েছে, তাহলে পাস নাম্বার হয়ে যাবে 182 প্লাস 18। তাহলে কত হচ্ছে? 182 প্লাস 18 সমান 200। তাহলে পাস নাম্বার হয়ে যাবে 200 নাম্বার। যদি বলা হতো যে পাসের পার্সেন্টেজ কত, যদি বলা হতো যে পাস নাম্বার কত, যদি বলা হতো পাস নাম্বার কত, তাহলে কি জানি যে 5% হচ্ছে তোমার 5% 30 নাম্বার। তাহলে 1% কত হলো? 1% হলো 6 নাম্বার। তাহলে 100% যদি বলা হতো যে মোট নাম্বার কত, তাহলে কি বার করতাম? 100%, তাহলে 100% হয়ে যেত 600। তাহলে 100%, তাহলে পরীক্ষার যদি কোশ্চেনে বলা হতো যে মোট নাম্বার কত, তাহলে হয়ে যেত মোট নাম্বার হচ্ছে 600। আচ্ছা, যদি এখানে এই কোশ্চেনে যদি বলা হতো যে পাসের পার্সেন্টেজ কত, কত নাম্বারে পাস করে, পাসের পার্সেন্টেজ কত, তাহলে কি বার করতাম? যে 5% নাম্বার হচ্ছে কত? 5% নাম্বার হচ্ছে 5% সমান হচ্ছে কত? 30 নাম্বার। 5% 30 নাম্বারের সমান। তাহলে 18 নাম্বার, কিংবা আমরা এটা উল্টাও লিখতে পারি যে কি, যে 30 নাম্বার কত হচ্ছে? 5%-এর সমান। তাহলে 1 নাম্বার কত হবে? 5/30। যে কোনো একটা নাম্বারের পার্সেন্টেজ বার করো। ধরে নাও 18 আমি যদি বার করি, তাহলে 18 নাম্বার কত পার্সেন্ট হবে? 18 নাম্বার কত পার্সেন্ট হবে? 5/30 ইন্টু 18। 18 নাম্বার কত পার্সেন্ট হচ্ছে? তাহলে 5 দিয়ে কাটলে 5 ছক 30, 6 দিয়ে 3 ছয় 18। তাহলে 18 নাম্বার হচ্ছে কত পার্সেন্ট? 3%-এর সমান। 18 নাম্বার হচ্ছে 3%। যদি বলা হতো যে পাসের পার্সেন্টেজ কত পার্সেন্টে পাস করে, তাহলে কত পার্সেন্টে পাস করে? যে 3% এ পাস, ধরে নাও যে 32% পেয়েছে, সে 18 নাম্বার কম পেয়েছে, তাহলে 18 নাম্বার হচ্ছে কত? 18 নাম্বার হচ্ছে 3%-এর সমান। 18 নাম্বার 3%-এর যদি সমান হয়, তাহলে যে 32% পেয়েছে সে যদি আরও 3% নাম্বার পেত, তাহলে সেটা হচ্ছে পাসের পার্সেন্টেজ। তাহলে পাসের যে পার্সেন্টেজ, কত নাম্বারে পাস, সেটা হয়ে যাবে 32 প্লাস 3, মানে হচ্ছে তোমার 35%। তাহলে পাসের পার্সেন্টেজ, পাস মার্ক কত পার্সেন্টে হচ্ছে? 35%। নেক্সট কোশ্চেন হচ্ছে যে এক কলেজে 40% ছাত্র বাংলা পড়ে, 30% ছাত্র ইংরেজি পড়ে এবং বাকি 10% ছাত্র উভয় বিষয় পড়ে। তাহলে এইরকম কোশ্চেনকে আমরা কিভাবে সলভ করতে পারি? যে তাহলে শতকরা কতজন বাংলা এবং ইংরেজি কোনোটাই পড়ে না? তাহলে এরকম কোশ্চেনকে আমরা কিভাবে সলভ করতে পারি? দুটো ভেন ডায়াগ্রাম বানাবো। কি, যে 40% ছাত্র বাংলা পড়ে, বাংলা পড়ছে 40%, আর ইংরেজি পড়ে 30%। আর এই যে মাঝখানে যেটা রয়েছে, এটা হচ্ছে যে বাংলা এবং ইংরেজি
উভয় বিষয়ে পড়ে, তাহলে উভয় বিষয়ে পড়ছে কত পার্সেন্ট? এই মাঝে যেটা হচ্ছে এটাতে উভয় বিষয়ে কত পার্সেন্ট আছে? এটা হচ্ছে 10%। যদি বলা হয় যে শুধু যারা বাংলা পড়ে, শুধু বাংলা, যারা ইংরেজি পড়ে না, শুধু বাংলা মানে অনলি যদি বাংলা পড়ে, তাহলে অনলি কত হবে? যে এই যে 40% ছাত্র বাংলা পড়ছে, তার মধ্যে 10% যদি ইংরেজিও পড়ে, তাহলে শুধু বাংলা কত হচ্ছে? 40 মাইনাস 10, মানে এই যে 30% এরা শুধু বাংলা বিষয়ে পড়ে। আচ্ছা, ইংরেজি পড়ছে কত পার্সেন্ট আছে? 30%। তাহলে 30%-এর মধ্যে এই যে এখানে 30%-এর মধ্যে 10% ছাত্র কি করে? যে বাংলাও পড়ে। তাহলে ইংরেজি, তাহলে শুধু ইংরেজি যারা বাংলা পড়ে না, তাহলে শুধু ইংরেজি কত পার্সেন্ট হবে? 30 মাইনাস 10 মানে হচ্ছে 20%। তাহলে টোটাল কত হচ্ছে? এখানে শুধু বাংলা পড়ছে 10%, শুধু বাংলা পড়ছে কত? 30%, বাংলা ইংরেজি পড়ছে, উভয় বিষয় পড়ছে 10%, এবং শুধু ইংরেজি পড়ছে তোমার 20%। তাহলে টোটাল কত পার্সেন্ট বাংলা এবং ইংরেজি পড়ছে? 30 প্লাস 10 প্লাস 20, মানে কত হচ্ছে? টোটাল হচ্ছে তোমার 60%। তাহলে এই যে 60% ছাত্র কি করছে? যে বাংলা এবং ইংরেজি পড়ছে। তাহলে কি বলা হচ্ছে? যে শতকরা কতজন বাংলা এবং ইংরেজি কোনোটাই পড়ে না? তাহলে 60% বাংলা এবং ইংরেজি পড়ছে, তাহলে যে কোনো স্টুডেন্ট কত পার্সেন্ট আছে? তাহলে স্টুডেন্ট হচ্ছে তোমার 100%। তাহলে 100%-এর মধ্যে 60% বাংলা এবং ইংরেজি পড়ছে, তাহলে বাকি থাকছে কত? 100 মাইনাস 60 সমান 40%। তাহলে এই যে 40% যে ছাত্র, এরা বাংলা এবং ইংরেজি কোনোটাই পড়ে না। নেক্সট হচ্ছে যে 50% ছাত্র এক শ্রেণীতে, 50% ছাত্র ইংরেজিতে, 40% ছাত্র অঙ্কে ফেল করে এবং 20% উভয় বিষয়ে ফেল করে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? এটাকেও কি করব? দুটো ভেন ডায়াগ্রাম বানাবো। তাহলে 50% ছাত্র ইংরেজিতে, 50% ছাত্র, তাহলে ইংরেজিতে 50% ছাত্র ফেল করেছে। অঙ্কে 40%, তাহলে ম্যাথসে 40% ছাত্র ফেল করেছে। আর 20% ছাত্র উভয় বিষয়, তাহলে মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে উভয় বিষয়। তাহলে উভয় বিষয়ে কত ফেল করছে? তোমার 20% উভয় বিষয়ে ফেল করছে। তাহলে যদি বলা হয় যে শুধু ইংরেজিতে ফেল করেছে, 50% যে ছাত্র আছে তারা ইংরেজিতে ফেল করেছে, আবার এই 50%-এর মধ্যে যে 20% যে ছাত্র তারা ম্যাথসেও ফেল করেছে, তাহলে যদি বলা হয় যে শুধু ইংরেজিতে ফেল করেছে, শুধু ইংরেজিতে কত হবে? তাহলে 50 মাইনাস 20 সমান হচ্ছে 30%। তাহলে 30% ছাত্র শুধু ইংরেজিতে ফেল করেছে। আবার শুধু অঙ্কে কত ফেল করছে? যে 40% ছাত্র যদি অঙ্কে ফেল করে এবং তার মধ্যে 20% যারা আছে যারা ইংরেজিতেও ফেল করেছে, তাহলে শুধু অঙ্কে কতজন ফেল করছে? যে 40 মাইনাস 20, মানে 20% ছাত্র, এরা 20% ছাত্র শুধু অঙ্কে ফেল করেছে। তাহলে টোটাল ফেল করা ক্যান্ডিডেট কত হয়ে যাচ্ছে? যে 30 প্লাস 20 50 আর 20 60, 70% ছাত্র কি করেছে? যে বাংলা এবং ইংরেজি মিলে নিয়ে 70% ফেল করেছে। তাহলে শতকরা উভয় বিষয়ে পাস করেছে। তাহলে কতজন উভয় বিষয়ে পাস করছে? যেহেতু টোটাল
স্টুডেন্ট আমরা কত ধরবো? টোটাল স্টুডেন্ট ধরবো 100%। 100%-এর মধ্যে 70% বাংলা এবং ইংরেজিতে ফেল করেছে। তাহলে পাস করছে কত? যে 100 - 70 সমান কত পার্সেন্ট হয়ে যাবে? 30% ছাত্র তাহলে পাস করেছে কত পার্সেন্ট? 30%। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এক শ্রেণীতে 52% বাংলায় পাস করে, 42% ইংরেজিতে পাস করে এবং 12% উভয় বিষয়ে পাস করে। তাহলে শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে? সেম এটাতেও দুটো ভেন ডায়াগ্রাম বানাবো। বাহান্ন পার্সেন্ট বাংলাতে পাস করছে, তাহলে বাংলাতে পাস করছে 52%। ইংরেজিতে পাস করছে 42%। আর উভয় বিষয়ে পাস করছে 12%। তাহলে যদি বলা হয় যে শুধু বাংলাতে কতজন পাস করেছে, শুধু বাংলাতে কতজন পাস করছে, তাহলে শুধু বাংলাতে তাহলে 52% পাস করেছে, তার মধ্যে 12% যারা আছে যারা উভয় বিষয়ে পাস করেছে, তাহলে বাংলা এবং ইংলিশে দুটোতেই পাস করেছে 12%। তাহলে শুধু বাংলাতে কতজন পাস করবে? 52 - 12, তাহলে 52 - 12 সমান হচ্ছে 40% যারা শুধু বাংলাতেই পাস করেছে। আচ্ছা, 42% যদি ইংরেজিতে পাস করে, তার মধ্যে 12% হচ্ছে যারা বাংলাতেও পাস করেছে। তাহলে যদি বলা হয় যে শুধু ইংরেজিতে পাস করছে, তাহলে শুধু ইংরেজিতে কত হবে? যে 42 - 12, তাহলে হচ্ছে 30%। তাহলে 30% যারা শুধু ইংরেজিতে পাস করেছে। তাহলে পাস করে ক্যান্ডিডেট কত হবে? 40%, এখানে হচ্ছে 30% আর 12%, তাহলে টোটাল যদি যোগ করা হয় তাহলে কত হচ্ছে? 82%। তাহলে 82% ক্যান্ডিডেট কি করেছে? পাস। 82% ক্যান্ডিডেট পাস করেছে। তাহলে যে কোনো পরীক্ষার্থীকে আমরা কত ধরবো? যে মোট পরীক্ষার্থী সমান হচ্ছে 100%। তাহলে 100%-এর মধ্যে যদি 82% পাস করে, তাহলে ফেল কতজন করবে? যে 100% মাইনাস 82% সমান হচ্ছে কত? তাহলে 18%। তাহলে 100% মোট পরীক্ষার্থী 100%, তার থেকে পাস করেছে কত পার্সেন্ট? 82%। তাহলে ফেল করছে কত? 100 - 82 মানে 18% এরা উভয় বিষয়ে ফেল করে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 15% এবং 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এরকম কোশ্চেনকে যদি সহজে এবং কম সময়ের মধ্যে সলভ করা যায়, তাহলে কি করব? প্রথমে 15%-এর ভগ্নাংশ করব। তাহলে 15% এর ভগ্নাংশ কত হয়? যেহেতু আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে কিছু বেসিক ফ্র্যাকশন নিয়ে আলোচনা করেছি, যে আমরা কি জানি যে 5% সমান 5%-এর যদি ভগ্নাংশ, যদিও যে 5%-এর ভগ্নাংশ জানি আমরা 1/, কত হয়? 20। কিংবা 15%, তাহলে 5%-এর কত গুণ এটা? 5%-এর কত গুণ? 3 গুণ। 5 × 3 = 15। তাহলে এইদিকেও আমরা রাইট সাইডেও কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। তাহলে 15% মানে হয়ে যাবে 3/20। তো যেহেতু কিছু বেসিক ফ্র্যাকশন নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি, তো অবশ্যই প্রথম ক্লাসটাই ভালো করে একবার দেখে নেবে এবং সেখানে যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে সেগুলো মুখস্থ করার চেষ্টা করবে, যাতে করে আমাদের কোশ্চেন সলভ করতে কম সময় লাগে। তাহলে 5%-এর 5% ভগ্নাংশ জানি 1/20, তাহলে 15% কত হলো? 3/20।
আচ্ছা, নেক্সট হচ্ছে কত পার্সেন্ট? 20%। তাহলে 20% এর ভগ্নাংশ কত হয়? 1/5। যদি আচ্ছা 20 এর, তাহলে এখানে কি জানি যে 20 এর 15% যদি বার করতে হয় তাহলে কত হয়? 3। 15% এবং 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 15 থেকে তাহলে 20 এর, তাহলে কি বলতে পারি যে যদি দৈর্ঘ্য 20 ইউনিট হয় তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 15%। তাহলে 20 এর 15% কত হচ্ছে? 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে 20 থেকে কত হয়ে যাবে? 20 থেকে আবার 15% বৃদ্ধি পাবে, মানে 3 বৃদ্ধি পাবে। তাহলে 20 থেকে হবে 20 আর 3 23। আচ্ছা, প্রস্থ কি হয়ে যাবে তাইলে? 5। যদি প্রস্থ যদি 5 ইউনিট হয় তাহলে 5-এর 20% মানে কত হচ্ছে? 1। তাহলে 5 থেকে 1 বৃদ্ধি পাবে, মানে 5 থেকে কত হবে? 6। আচ্ছা, ক্ষেত্রফল সমান কি জানি? যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হয়েছে? 23 থেকে, দৈর্ঘ্য হয়েছে তোমার 20 থেকে 23, আর প্রস্থ 5 থেকে 6। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আগে কত ছিল? যে 5 ইন্টু, যেহেতু ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হয়ে যাবে? 5 ইন্টু 20 মানে হচ্ছে 100। আর এদিকে কত হচ্ছে? তাহলে 100 থেকে কত হচ্ছে? 100 থেকে কত হচ্ছে? 138। তাহলে দৈর্ঘ্য, ক্ষেত্রফল আগে যদি 100 ছিল তাহলে এখন হচ্ছে তোমার 138। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? কত বৃদ্ধি পেয়েছে? ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে তাহলে? 38 ইউনিট। তাহলে 100-তে কত বৃদ্ধি পাচ্ছে? 100-তে বৃদ্ধি পাচ্ছে 38। তাহলে 100-তে কত বৃদ্ধি কিংবা হ্রাস সেটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? পার্সেন্টেজ। তাহলে 100-তে বৃদ্ধি পেয়েছে কত? 38। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত? 38%। যেহেতু 100-তে কত বৃদ্ধি পাচ্ছে কিংবা হ্রাস পাচ্ছে সেটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ, তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু 100, যদি ক্ষেত্রফল 100 ছিল এখন কত হচ্ছে? 138। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে 38 ইউনিট। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফলের বৃদ্ধি সমান হচ্ছে তাহলে 38%। আচ্ছা, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? তাহলে 20%, এই যে 20%-এর ভগ্নাংশ কত হয়? 1/5। যেহেতু এই যে বিভিন্ন রকমের ফ্র্যাকশনের পার্সেন্টেজ ভ্যালু প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি, তো অবশ্যই প্রথম ক্লাসটিকে ভালো করে দেখে নেবে এবং যে বেসিক ফ্র্যাকশনগুলো রয়েছে অবশ্যই মনে রাখার চেষ্টা করো। তাহলে 20%, তার জন্য আমরা ডাইরেক্ট লিখছি যে 20% সমান হচ্ছে 1/5। 10% কত হচ্ছে? 1/10। তাহলে দুটোই কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে 5 থেকে 5-এর 20% হচ্ছে 1। তাহলে 5-এর থেকে কত হ্রাস পেয়েছে? 1 হ্রাস পেয়েছে। তাহলে কত হবে? 5 থেকে 1 কমে যাবে 4। আবার 10 থেকে 10-এর 10% মানে কত হচ্ছে? 1 কমে যাচ্ছে। তাহলে 10 থেকে কত হবে? 9। তাহলে কত হচ্ছে? গুণ করে দেব। 5 10-এ 50। তাহলে এখন হচ্ছে কত? 4 9 36। তাহলে আগে যদি 50 ছিল এখন হচ্ছে কত? 36। তাহলে কত কমেছে? কত কমেছে? 50 থেকে 36।
তাহলে 14 কমেছে। তাহলে 14 কমেছে কততে? 50-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে 50 × 2, তাহলে হচ্ছে তোমার 14 2 28%। তাহলে কত পার্সেন্ট কমেছে? ক্ষেত্রফলের পরিবর্তন হয়ে যাবে 28%। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেয়েছে। তাহলে 20%-এর ভগ্নাংশ হচ্ছে 1/5, 10% 1/10। 20% বৃদ্ধি পেয়েছে আর 10% হ্রাস পেয়েছে। তাহলে 5 থেকে 5-এর 20% মানে কত বৃদ্ধি পাচ্ছে? তাহলে 5 থেকে 1 বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 5 থেকে 6 হয়েছে। আবার 10% হ্রাস পেয়েছে, তাহলে 10-এর 10% কমে যাওয়া মানে কত কমছে? 1 কমছে। তাহলে 10 থেকে কত হয়েছে? 9 হয়েছে। তাহলে কত হচ্ছে? 5 10 50 আর 6 9 54। তাহলে 50 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 50 থেকে হয়েছে 54, মানে 4 বেশি পেয়েছে। কত হয়েছে? 50 থেকে 54 মানে 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে 4 বৃদ্ধি পেয়েছে কততে? 4 বৃদ্ধি পেয়েছে কততে? 50-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজের জন্য কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে? 50 2 100 মানে 4 2 8%। তাহলে কত পার্সেন্ট হবে? ক্ষেত্রফলের বৃদ্ধি 8%। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এক ব্যক্তির বেতন 5,000 টাকা, পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% এবং 25% বৃদ্ধি পেলে 3 বছরের শেষে তার বেতন কত হবে? তাহলে প্রথমে 10%, 10%-এর ভগ্নাংশ হচ্ছে 1/10। 20%-এর ভগ্নাংশ কত হয়? 1/5। 25%-এর ভগ্নাংশ কত হচ্ছে? 1/4। পরপর 3 বছর বৃদ্ধি পেয়েছে। তাহলে 10 থেকে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 11। 5 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 6। আবার 4 থেকে বৃদ্ধি পেয়ে 4-এর 25% মানে 4 থেকে কত হচ্ছে? 5। এটা অ্যাকচুয়ালি কি করব আমরা? গুণ করে দেব। গুণ করার সাথে এটার অ্যাকচুয়ালি আমরা অনুপাত নেব। তাহলে কত হচ্ছে? যে 10 গুণিত 5 গুণিত 4, এদিকে কত হচ্ছে? যে 11 গুণিত 6 গুণিত 5। এটার অনুপাত নিয়ে নাও। অনুপাত নিলে কত হচ্ছে? 5 দিয়ে 5 কেটে যাবে। আচ্ছা, 4 2 দিয়ে কাটো, এদিকে হচ্ছে কত? 3। তাহলে 5 × 2 মানে 2 × 10 মানে এখানে হচ্ছে 20, আর এদিকে হচ্ছে তোমার 33। তাহলে আগে যদি 20 ইউনিট ছিল, এখন হয়েছে কত? 33 ইউনিট। তাহলে 20 ইউনিটের জায়গায় এখানে বলা হচ্ছে যে এক ব্যক্তির বেতন কত? 5,000। তাহলে 20 ইউনিট সমান কি বলতে পারি? যে আগে যদি 20 ইউনিট ছিল, তাহলে 20 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে? 20 ইউনিটের জায়গায় দেওয়া আছে তোমার 5,000। তাহলে এক ইউনিট কত হবে? তাহলে 20 ইউনিট যদি 5,000 হয়, তাহলে এক ইউনিট কত হবে? 5,000/20। তাহলে হচ্ছে তোমার কত? 250। তাহলে এক ইউনিট হচ্ছে 250। তাহলে
33 ইউনিট কত হবে ইন্টু 250। তাহলে 250, তাহলে প্রথমেই যখন আমরা গুণ করব তাহলে কত হচ্ছে 25, 250 মানে হচ্ছে 0, 5 3 15, মানে যে অপশানে 5-5-এর পরে 0 আছে, তাহলে আমরা এখানে সম্পূর্ণ গুণ করার দরকার নেই। কি করব, যে অপশানটাতে একদম লাস্টের ইউনিট 0, তারপরের ইউনিট হচ্ছে 5, তাহলে একমাত্র অপশান হচ্ছে আমাদের বি। তাহলে কত হবে 8250। তাহলে 3 মাসের শেষে তার বেতন কত হয়ে যাবে 8250 টাকা। নেক্সট হচ্ছে যে একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর 3 বার বইটির মূল্য 10%, 20% এবং 40% হ্রাস পেয়েছে, তাহলে বইটির অন্তিম মূল্য কত হবে? তাহলে 10%, 10%-এর ভগ্নাংশ 1/10, 20% এর ভগ্নাংশ কত হচ্ছে 1/5, 40%, আচ্ছা 20% যদি 1/5 হয় তাহলে 40% মানে এর 2 গুণ, তাহলে এদিকেও 2 গুণ করব, তাহলে কত হবে 2/5। হ্রাস পেয়েছে বইটির মূল্য পরপর 3 বার হ্রাস পেয়েছে, 10 থেকে কত হয়েছে 10-এর 10% কমে যাওয়া মানে 1 কমে যাওয়া, মানে 10 থেকে 9 হয়েছে। 5 থেকে কত কমেছে 1 কমেছে মানে হচ্ছে 4। তারপর 5 থেকে কত কমেছে 5 থেকে কমে 2 কমেছে মানে হচ্ছে 3। তাহলে এদিকে কত হচ্ছে 5-5-এ 25 মানে 250। আর এদিকে যদি গুণ করি 3-4-12 ইন্টু হচ্ছে 9-12-108, 9-12-108। তাহলে আগের দাম যদি 250 ইউনিট হয়, তাহলে এখন কত হয়েছে মূল্য হচ্ছে 108। তাহলে এখানে বলতে পারি যে আগে যদি 250 টাকা ছিল, তাহলে এখন হয়েছে কত মূল্য 108 টাকা। তাহলে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে যে কত ইউনিট আছে, না কত টাকা দাম ছিল 1250 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 250 ইউনিট সমান হচ্ছে 1250 টাকা। তাহলে এক এক ইউনিটের ভ্যালু কত হবে, এক এক ইউনিটের ভ্যালু হয়ে যাবে 25, মানে হচ্ছে এক এক ইউনিটের ভ্যালু কত, এক এক ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 5 টাকা। তাহলে 108 ইউনিট কত হয়ে যাচ্ছে এত ইন্টু 5, মানে হচ্ছে 5-8 40, 4-5-1-5। তাহলে বইটির বর্তমান মূল্য কত হবে 540 টাকা। তাহলে বইটির বর্তমান মূল্য কত হচ্ছে 540 টাকা। নেক্সট হচ্ছে যে চিনির মূল্য 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 90 টাকায় পূর্বাপেক্ষা 1 কিলোগ্রাম চিনি বেশি ক্রয় করতে পারেন। তাহলে প্রতি কিলোগ্রাম চিনির বর্তমান এবং পূর্বের মূল্য নির্ণয় করো। তাহলে যেহেতু কি 90 টাকাতে খরচ কত করছে 90 টাকায় খরচ করছে, তাহলে প্রথমে আমরা কি করব যে 10%, তাহলে 10%-এর ভগ্নাংশ কত হচ্ছে 1/10। আচ্ছা আমরা একটা জিনিস জানি যে যদি দাম একই থাকে, যদি দাম একই থাকে তাহলে আমরা কি বলতে পারি যে প্রাইস
কি হয়েছে যে কমে গেছে, তাহলে 10 থেকে প্রাইস কি হয়েছে, দাম কি হচ্ছে যে 10% কমে গেছে। তাহলে 10% যদি 10 টাকা হয় তাহলে 10-এর 10% কমে যাওয়া মানে 1 কমে গেছে। তাহলে আগে যদি 10 টাকা ছিল তাহলে 10-এর 10% কমে যাওয়া মানে কত হচ্ছে, এখন 9 টাকা হয়েছে। কিংবা আগে যদি 10 ইউনিট ছিল তাহলে এখন হয়েছে 9 ইউনিট। যদি খরচ একই রাখে, তাহলে খরচ যদি একই রাখে তাহলে আমরা কি জানি যে প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে যে সম্পর্ক সেটা হয়ে যাচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে কত হচ্ছে, 10 থেকে 9 হয়েছে, তাহলে কোয়ান্টিটি কি হবে, 9 থেকে 10 হবে, 9 থেকে 10 হবে। তাহলে কত হচ্ছে যে আগে যদি 9 কিলো পাওয়া যেত তাহলে এখন কত পাওয়া যাবে, 10 কিলো। তাহলে কত ইউনিট বাড়ছে, কত ইউনিট বেশি কিনতে পারছে, 1 ইউনিট। 9 থেকে 10 হয়েছে মানে 1 ইউনিট বেশি কিনতে পারছে। তাহলে 1 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে আমাদের, 1 কিলোগ্রাম। তাহলে 1 ইউনিট হচ্ছে কত, 1 কিলোগ্রাম। তাহলে 1 ইউনিট যদি 1 কিলোগ্রাম হয় তাহলে 9 ইউনিট কত হবে, 9 ইন্টু 1 মানে হচ্ছে তোমার 9 কেজি। এবং আগে যদি 9 কেজি পাওয়া যেত তাহলে এখন কত পাওয়া যাচ্ছে, 10 ইন্টু 1 মানে হচ্ছে তোমার 10 কেজি। তাহলে আগে যদি 9 কেজি পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে 10 কেজি। তাহলে বর্তমান মূল্য কত হবে, কত খরচ করছে, 90 টাকা। 90 টাকা। বর্তমানে কত কেজি চিনি পাচ্ছে, বর্তমানে 10 কেজি। তাহলে 1 কেজির দাম কত হবে, তাহলে 90/10, তাহলে হচ্ছে তোমার তাহলে 90 টাকায় কত কেজি পাওয়া যাচ্ছে, 10 কেজি। তাহলে রেট কত হচ্ছে, 9 টাকা প্রতি কেজি। তাহলে বর্তমান মূল্য কত, 9 টাকা প্রতি কেজি। যদি বলা আর কি হচ্ছে যে পূর্বের মূল্য, তাহলে পূর্বের মূল্য কত, পূর্বের মূল্য হচ্ছে, তাহলে 90 টাকায় কেজি পাওয়া যাচ্ছিল, কত কেজি পাওয়া যাচ্ছিল, 10 কেজি। তাহলে পূর্বে কত পাওয়া যাচ্ছিল, 9 কেজি। তাহলে 90/9, তাহলে পূর্বের মূল্য ছিল তোমার 10 টাকা প্রতি কেজি। থ্যাংক ইউ সকলকে, নমস্কার।